আজকের সংসদে বিচার বিভাগ নিয়ে মোটা দাগে দুইটি এবং মানবাধিকার কমিশন এবং স্থানীয় সরকার নির্বাচনগুলোর বিষয় নিয়ে আমাদের আপত্তি থাকা সত্ত্বেও কিছু আইন সরকার রহিত করেছে এবং কিছু আইন তারা বলবৎকরণ করেছে। আজকের দিনটা বিচার বিভাগের স্বাধীনতার জন্য একটা বেদনাদায়ক দিন, কারণ আমরা দেখে এসেছি যে বাংলাদেশের যে বিচার বিভাগ তার স্বাধীনতার কথা, সেপারেশন অফ জুডিশিয়ারির কথা একেবারে শুরুর সময় থেকে বলে আসা হলেও সেটা কোনোভাবেই এটাকে বাংলাদেশে কার্যকর করা হচ্ছিল না। পরবর্তীতে মাজদার হোসেন মামলায় বিচার বিভাগের সেপারেশন স্বাধীনতার কথা বলা হলেও সেটাও আসলে মোটা দাগে কার্যকর হচ্ছিল না। আমাদের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের মধ্যে বিচারপতিদের নিয়োগ নিয়ে একটা আইন করার কথা বলা হয়েছিল, যেখানে বিচারপতিদের যোগ্যতা দক্ষতার বিষয়গুলো বর্ণনা করা থাকবে এবং সে অনুপাতেই বাংলাদেশের জন্য বিচারপতি নিয়োগ দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে মাঝখানে প্রায় শতাব্দী চলে গেছে, এতগুলো সরকার যাওয়া আসা করেছে, কিন্তু এই বিচারপতিদের নিয়োগের জন্য কোনো আইন ছিল না। সে জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার তারা সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগের জন্য একটি অধ্যাদেশ করেছিল। সে অধ্যাদেশটি অত্যন্ত সুন্দর একটা অধ্যাদেশ, এটা সাংবিধানিকভাবে পরিচালিত একটা অধ্যাদেশ, কিন্তু তারপরেও সেই অধ্যাদেশের বিষয়টাকে আজকে রহিতকরণ করা হলো। আমরা খেয়াল করে দেখেছি যে আগের সময়টাতে যদিও রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে বিচারপতি নিয়োগ হওয়ার কথা, কিন্তু মোটের উপরে কথা হলো যে এটা আসলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছ থেকে পরামর্শ নিয়ে করেন না, তিনি মূলত প্রধানমন্ত্রীর কাছ থেকে পরামর্শ নিয়ে এটা করেন। অর্থাৎ এটা আসলে যে রাজনৈতিক সরকার থাকে, একজন ব্যক্তি বা একটা দল, তাদের হাত ধরেই আসলে বাংলাদেশের বিচারপতিরা তারা নিয়োগ পেয়ে থাকেন আর কি। যার কারণে আসলে আমরা এই বিচার বিভাগে মানিকের মতো, এনায়েতের মতো আমরা এমন কিছু বিচারপতি পেয়েছি যারা আসলে বাংলাদেশ রাষ্ট্রটিকেই তারা ধারণ করতে পারে নাই এবং বাংলাদেশের মানুষের উপরে তারা জুডিশিয়ালি তারা অবিচার করেছে, জুডিশিয়াল একটা ফার্স তারা তৈরি করেছে, বাংলাদেশের মানুষের উপরে তারা নানা ধরনের অত্যাচার নির্যাতনগুলো তারা করেছে। এই জায়গাটাতে পরিবর্তনের জন্য আজকে বিচারপতি নিয়োগের জন্য যে অধ্যাদেশ সেটাকে রহিত করার ব্যাপারে বিএনপির তরফ থেকে, সরকার দলের তরফ থেকে যে প্রস্তাবনা, সেটাকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে আমরা না করেছিলাম, নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, আপত্তি জানিয়েছিলাম। কিন্তু স্বভাবতই যেহেতু সংসদে তারা 2/3 মেজরিটি, আমরা 1/3-এরও কম, এই কারণে আমাদের যে আলোচনাগুলো আছে হয়তো আলোচনা কিছুটা করতে পেরেছি, কিন্তু আসলে আমাদের কোনো বিষয়কেই যত যৌক্তিকই হোক না কেন সরকার দল আসলে সেটাকে পরিপালন করতে চান না। শুধু তাই নয়, মানবাধিকার কমিশনকে আরো স্ট্রেনথেন করার জন্য যে অধ্যাদেশটি নিয়ে আসা হয়েছিল সেটাকেও আজকে বাতিল করে ফেলা হলো। সুপ্রিম কোর্ট সচিবালয় যেটা কার্যত ফাংশনাল রয়েছে এখন, কিন্তু সেটাকেও আজকে আইন করে সেটাকে রহিতকরণ করা হলো। আবার সব থেকে বড় যে বিষয়টা আপনারা খেয়াল করে দেখবেন, স্থানীয় সরকার জন্য যে আইনটা আছে সেই আইনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে বিশেষ পরিস্থিতিতে তাদেরকে অপসারণ করার একটা বিধান যুক্ত করে একটা আইন করা হয়। আপনারা এটা জানেন যে 24 আগস্টের পরে বাংলাদেশে সেই সময়টাতে স্থানীয় সরকার প্রশাসনেও যারা ছিলেন তাদের বেশিরভাগই ছিলেন সেই সময়টাতে একতরফা নির্বাচনে, আওয়ামী লীগের ভোট ডাকাতের নির্বাচনে জয়ী হয়ে আসা, ভোট ডাকাতি করে আসা তারা প্রতিনিধিরা ছিলেন, তারা জনপ্রতিনিধি আসলে ছিলেন না। তো সেই সময়ের একটা প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার যে আইনটা পাশ করেছিল, সেই আইনটাকে, যেটা একটা বিশেষ পরিস্থিতির জন্য আইন, সেটাকে একটা স্বাভাবিক পরিস্থিতিতে এসে বিএনপি অধ্যাদেশটাকে আজকে তারা বলবৎকরণ করার দিকে তারা অগ্রসর হয়েছে, আইন করার দিকে অগ্রসর হয়েছে। এই পুরো সিনারিওতে একটা জিনিস ধরা পড়ে যে যে আইনগুলো সরকারের ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে সেই আইনগুলোকে তারা আইনে পরিণত করছেন, আর যেই অধ্যাদেশগুলো সরকারের যে ক্ষমতা আছে সেখানে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে সেই অধ্যাদেশগুলোকে তারা যে কোনোভাবেই হোক তারা সেটাকে বাতিল করে দিচ্ছেন। এই যে দ্বিমুখী অবস্থান, সেটা আমাদের জাতির জন্য কখনো এটা ভালো একটা ব্যাপার হতে পারে না। আমরা মনে করি যে জনগণের যে বক্তব্য সেটা আমরা সংসদে উপস্থাপন করতে পেরেছি, সরকার দলের এটা বোঝা উচিত ছিল। এটা কোনো দলের কোনো বিষয় নয় এবং এটা কোনো দল যে চিরকাল ক্ষমতায় থাকবে ব্যাপারটা এরকম নয়। বাংলাদেশের বিচার বিভাগ সেটা যেন সারা জীবনের জন্য স্বাধীনভাবে চলতে পারে, সেটা আমাদের সকলের জন্য এটা ভালো হতে পারত। আমরা সরকারি দলে থাকি আর বিরোধী দলে থাকি, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন থাকবে, স্বাধীনভাবে তাদের কার্যক্রম করে পরিচালনা করবে। সেই জায়গায় যে একটা অন্তরায় তৈরি করা হলো, সেই দুঃখবোধ নিয়ে এখন সামনের দিনে আমাদেরকে আমাদের জনগণকে সাথে নিয়ে আমাদের কর্মসূচি নিয়ে আমাদের আগায় যেতে হবে।
বাস্তবতা হলো যে বিরোধী দল আমরা আমাদের কনসার্নগুলো সেখানে উপস্থাপন করছি। আমরা সংসদের ভিতরে, সংসদের বাইরে সব জায়গাতেই জনগণের পক্ষে আমরা কথা বলতেছি। এখন সরকারি দল যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে, এ কারণে তারা তাদের মতো করে সিদ্ধান্তগুলো গ্রহণ করছে একতরফাভাবে। যদি এমনটা হতো যে আসলেই তারা বিরোধী দলের কনসার্নগুলোকে তারা গুরুত্বের সঙ্গে দেখেন, বা জনগণের যে চাওয়া পাওয়ার বিষয়গুলো আছে সেটাকে গুরুত্বের সঙ্গে দেখেন, এবং জনমত যাচাই যদি এই আইনগুলোকে প্রেরণ করা হতো, তাহলে এই জনমতে আমার বিশ্বাস যে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা জুলাই পরবর্তী বাংলাদেশকে নতুন করে গড়তে চেয়েছিলেন, গণভোটে 70% তারা ভোট দিয়েছিলেন, সেই মানুষেরাই তো বাংলাদেশে তারা আছেন, তারা আসলে এই সংস্কারগুলোর পক্ষে থাকতেন। কিন্তু বিএনপি আসলে জনগণ পর্যন্ত সংস্কারের ইস্যুটাকে নিয়ে যেতে চায় না। তারা তাদের যে 200-র উপরে এমপি আছেন, সেই 200 এমপির মধ্যেই তারা বিষয়টাকে সীমাবদ্ধ করে রাখতে চায়। আর যে কথাটা তারা বারংবার বলেন যে সংস্কার এবং সংশোধনী এগুলোকে তারা জল এবং পানি একই হিসেবে তারা দেখার চেষ্টা করেন। বাস্তবতা হলো এটা একটা সময় পর্যন্ত বাংলাদেশে সংস্কার বা সংশোধনী এই শব্দ বন্ধগুলো একই অর্থে ব্যবহার হওয়ার একটা প্রেক্ষাপট ছিল। কিন্তু আমরা যখন ঐক্যমত্য কমিশনে ছিলাম, সেই সময়টাতে সংবিধানের মৌলিক কাঠামোগত যে পরিবর্তনগুলো সেগুলোকে টেকসই করার বিষয়টা নিয়ে আলোচনা হয়, এবং যেহেতু সংশোধনীর মধ্য দিয়ে এটাকে টেকসই করা সম্ভবপর নয়, সে কারণেই সংস্কারের আলাপটা সেখানে আসে, এবং সেই সংস্কারের আলাপ থেকেই সংবিধান সংস্কার পরিষদের আইডিয়া আসে যে সংবিধান সংস্কার পরিষদের একটা গাঠনিক ক্ষমতা থাকবে। আমরা বিএনপির বন্ধুদের বলি, আজকেও আমাদের মাননীয় আইনমন্ত্রী তিনি 8ম সংশোধনী যে মামলা সেটা রেফারেন্স তিনি এখানে টেনেছেন, যদিও সেটা একটা ভিন্ন প্রেক্ষাপটে টেনেছেন, কিন্তু তিনি ওই কথাটা বলেছেন যে বাংলাদেশের বিচারালয়ে যখন বিকেন্দ্রীকরণের একটা আলাপ চলে আসলো, অর্থাৎ হাইকোর্টের বেঞ্চ বিভাগীয় শহরে নিয়ে যাওয়া হলো, তখন হাইকোর্টে এটা চ্যালেঞ্জ হলো, এবং হাইকোর্টে চ্যালেঞ্জ হওয়ার পরে এটাকে অসাংবিধানিক ঘোষণা করা হলো। একই বিষয়টা কিন্তু আমরা আবার জুলাই সনদের সকল দল আমরা কিন্তু এই জায়গায় একমত। কোনো দলের কিন্তু নোট অফ ডিসেন্ট নাই হাইকোর্টকে বিভাগীয় শহরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু যে বিষয়টাতে কোনো দলেরই নোট অফ ডিসেন্ট নেই, সেই ব্যাপারে কিন্তু হাইকোর্টের একটা রায় অনেক আগেই হয়ে আছে, এবং সেটা একটা সাংবিধানিকতা অসাংবিধানিকতা এই নিরূপণের একটা রায়। তো ওই রকম একটা বিষয়কে আমরা যদি আসলে কার্যকর করতে চাই, তাহলে বিদ্যমান সংবিধানের যে মৌলিক কাঠামো তার মধ্য থেকে এটা করা সম্ভবপর নয়, এবং সে কারণেই গাঠনিক ক্ষমতা সম্পন্ন সংবিধান সংস্কার পরিষদ তার মধ্য দিয়েই এই বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ থেকে শুরু করে নিয়ে অন্যান্য যে প্রস্তাবনাগুলো এসেছে সেগুলোকে পাশ করা সম্ভবপর হবে, এর অন্যথা করে সেটাকে টেকসই করা সম্ভবপর হবে না। বুঝি নাই। আমি কিন্তু জানি, আমি কিন্তু 1 ঘন্টা আগে বেরিয়েছি, আমাদের দলকে ওয়াকআউট করছে এখন। হ্যাঁ আমি বলি, হ্যাঁ এটা ওনারা তো ভিতরে আছেন, ওনাদের কাছে শোনেন। আমি একটু এখানে ব্যাপারটা যেটা ঘটেছে, আজকে এমন অনেকগুলো আইন সরকার বাতিল করেছে যেগুলো করা দরকার ছিল, আবার এমন অনেকগুলো আইন তারা গ্রহণ করেছে যেটা বাতিল করা দরকার ছিল, এবং আমরা সারাটা দিন আমরা আলোচনার মধ্যে ছিলাম, আমরা আলোচনায় থাকতে চেয়েছি, এবং পরবর্তী যে সিদ্ধান্ত আমাদের যারা আছেন তারা পরবর্তীতে আপনাদেরকে জানাবেন। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।